আজকের সকালটা শুরুই হয়েছে আয়োজনের মধ্য দিয়ে। কেন যেন খুব উৎসব উৎসব ভাব কাজ করছিল। পরে বুঝতে পারলাম যে রাতে আর্জেন্টিনার খেলা। আর এই যে এখানে বিরিয়ানি আর রোস্ট দেখতে পাচ্ছেন, বাহির থেকে আনা হয়েছিল। হঠাৎ একটা গেস্ট চলে এসেছিল, তাই তাকে খাবার সার্ভ করে সীমা আর শরীফ দিচ্ছিল। যাই হোক, দুপুরে আমরা কি কি রান্না করেছিলাম সেটা আপনাদের দেখাই। এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ, আর ওই পাশে ছিল মাছের ডিম ভুনা। আর হচ্ছে ওই যে সেই সামুদ্রিক কাইকা মাছগুলো দেখিয়েছিলাম, কাইকা মাছ দিয়ে কচুরছড়ি দিয়ে ভেজে রান্না করা হয়েছিল, আর বেগুন দিয়ে বড় মাছ। আর এখানে একটু ঢ্যাঁড়স ভর্তার জন্য ঢ্যাঁড়স সিদ্ধ দেওয়া হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে শর্ট একটা ন্যাপ নিয়ে এই হচ্ছে রাতের আয়োজন করতে আমরা স্টার্ট করে দিয়েছি। তো রাতে 50 জনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আজকে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলা। তো ভুনা খিচুড়ি আর ডিম ভুনা হবে। সীমা পেঁয়াজগুলো ছিলে দিচ্ছিল আর আমি পেঁয়াজগুলো কুচাচ্ছিলাম। আর আজকের রান্নার পুরো দায়িত্বটাই আমি নিয়েছিলাম। সীমা আমাকে সব কিছু আগিয়ে দিচ্ছিল আর হেল্প করেছিল। পেঁয়াজ কুচানো শেষে দুইজন মিলে মাংসগুলো টেনে টেনে খুলে দুইজনই একসাথে মাংসগুলো ছোট ছোট করে কেটেছি, যেহেতু আলাদা মাংস রান্না করছি না। ভুনা খিচুড়ির সাথে মাংসগুলো একসাথে মিক্স আপ করে ফেলবো, যাতে উপরে খেতে, মানে ছাদে যেহেতু অ্যারেঞ্জমেন্ট, ছাদে বসে খেতে বা বাড়াবাড়ির ক্ষেত্রে কোনো ঝামেলা না হয়। যে দেখো, এখনো এতটুকু মাংস ছোটার বাকি আছে। কলের নিচে দিয়ে এটাকে ছোটানোর চেষ্টা করছিলাম টেনে টেনে। কলের নিচে ভাবে ধরে রাখলে মাংসটা তাড়াতাড়ি সব কিছু যেহেতু কাটাকাটি শেষ, আর ভুনা খিচুড়ির সাথে মাংসটা মিলিয়ে যেহেতু রান্না করব, আগে মাংসটা রেডি করতে হবে। এদিকটা আন্টি কলিজা ভুনা করছিল। তো আমি তাড়াহুড়ো করে সব কিছু মাখিয়ে রান্না করব, এতে কষাবো না, কষালে একটু লেট হয়ে যাবে। মাখাবো যেহেতু, তেলটা আমি একটু বেশি দিচ্ছি, যাতে করে তেলটা উপরে যখন উঠবে গ্রেভির সাথে, তখন এটা খিচুড়ির সাথে মিক্স আপ করলে খুব সুন্দর খিচুড়িটা সফট হয় আর খুব ভালো লাগে খেতে। আদা রসুন আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি। আর ওই মাংসটুকু দেখলাম যে ছুটে গেছে, তো ওইটাও সীমা রেডি করে আমাকে দিয়েছে। তো সীমার কলিজা ভুনা দেখে ভাত খেতে ইচ্ছে করলো। এখানে মাছের ডিম ভুনা, ঢ্যাঁড়স ভর্তা, কলিজা ভুনা সব কিছু নিয়ে ও ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এই দিকটা আমার মাংস মাখানো শেষ, চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলাটা জ্বালানোর ট্রাই করছি, আমার হাতটা যেহেতু ভেজা ছিল, এই ম্যাচে কাজ করছিল না, খুব বিরক্ত লাগছিল। যাই হোক, আলটিমেটলি ধরাতে পেরেছি। তো সীমার খাওয়া দেখে মনে হলো আমি একটু খেয়ে নিই, কারণ একটু পরে আমি কোনোভাবেই টাইম পাবো না, রান্না বান্না, তারপর গেস্টরা চলে আসবে। তো এখন একটু খেয়ে নিই। আর যেহেতু কলিজা ভুনাটা দেখতে এত লোভনীয় লাগছিল, আর সীমাও খেয়ে বলছিল অনেক মজা হয়েছে, আন্টি খেয়ে দেখেন। তো একটু ভাত নিয়ে নিচ্ছি। আর এখানে কলিজা ফ্যাপসা মিক্স আপ আছে, তো আমি ফ্যাপসাটা খাই না, খেতে পারি না। কলিজাগুলো খুঁজে বের করছিলাম, তো 4-5 পিস পেয়েছিলাম। তো এই 4-5 পিস নিয়ে কলিজা দিয়ে ভাত রেডি করলাম খাওয়ার জন্য। তো একটা টুল নিয়ে কিচেনেই বসে গেছি, ভাতের প্লেটটা হাঁটুতে রেখেছি, এক হাতে ফোন দিয়ে ভিডিও করছি তোমাদের জন্য, আর এক হাতে ভাত মাখাচ্ছি। তোমাদের জন্য কতটা কষ্ট করছি। এই যে হালকা হালকা করে মেখে আস্ত কলিজাটা এখন মুখে দিব। কি তোমাদের খেতে ইচ্ছে করছে? খেতে ইচ্ছে করলে রান্না করে এখনই খেয়ে ফেলো। আসলে খুব মজা হয়েছে। কলিজা এরকম ভুনা ভুনা করলে একটা দারুণ একটা ঘ্রাণ আসে আমার কাছে। কোরবানি কোরবানি ফ্লেভার পাচ্ছি আমি। কথা বলতে বলতে প্রায় খাওয়া শেষ। এত বাছাবাছি করে নেওয়ার পরও একটা ফ্যাপসা পেয়ে গেছে, ফ্যাপসাটা আর খাবো না, ওই যে কোনায় রেখে দিয়েছি। আর এদিকটা এসে দেখি আন্টিরাও মুড়ি দিয়ে কলিজা ফ্যাপসা মেখে খাচ্ছে। যেহেতু ইভিনিংয়ে ভাত খাওয়া হয়ে গেছে, একটু ভারী খাবার খেয়ে ফেলেছি, মুখটা কেমন কেমন লাগছে, ভাবলাম যে একটু গ্রিন টি খাই। কিন্তু গ্রিন টি খেতে এসে দেখি অলরেডি আমার হাজব্যান্ড একটা গ্রিন টি ভিজিয়ে মগ ঢেকে রেখে হয়তো চলে গেছে ভুলে। তো আমি এটার সাথে আর একটু চাইনিজ টি অ্যাড করে নিয়েছি। আর এটাকে গরম করার জন্য এখন একটু পানি অ্যাড করে নেব, গরম পানি। অনেকেই দেখেছি চা গ্রিন টি সাথে সাথে খেয়ে ফেলে, অনেক গরম গরম খেতে পারে, বাট আমি না কোনোভাবেই খেতে পারি না। আমি একটু মিডিয়াম গরম যখন থাকে তখন আমি খাই। তো এই যে আমার গ্রিন টিটা রেডি হয়ে গেছে মোটামুটি। এখন একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে চলে যাব কিচেনে। তো কিচেনে যেয়ে দেখি সীমা কি যেন রান্না করছে, কাছে যেয়ে দেখি বাচ্চার জন্য নুডলস রান্না করছে। তো নুডলস সিদ্ধ করতে সময় লাগবে, এই জন্য সিদ্ধ না করে ডিরেক্ট ফ্রাই প্যানে কষিয়ে তারপর গরম পানি দিয়ে নুডলস রান্না করে ফেলছে। আর এই যে আমার মাংসটা অলরেডি 4-5 থেকে বলক চলে এসছে।
যেহেতু একটু পরে 2 চুলায় ব্লক থাকবে, তাই যার যেই কাজ তাড়াতাড়ি করে ওই চুলা খালি থাকতে থাকতে সেরে নিচ্ছে। তো আমি এদিকটায় মনে মনে একটু টেনশনেই ছিলাম যে আদৌ 12টার আগে কি রান্না শেষ হবে কিনা, যেহেতু 2 পাতিলে রান্না করতে হবে। তার মধ্যে গেস্টও চলে আসবে, গেস্টদেরও একটু টাইম দিতে হবে, গেস্টরা আসার আগেই যেন কমপ্লিট করে বসে থাকতে পারি। তো এই টেনশনটাই মাথায় বারবার ঘুরছিল। আর খেলার টেনশন তো একটু ছিলই, যে সেমিফাইনাল ওয়াচ পার্টি আজকে, সবাই মোটামুটি আসবে আর আমরা মোটামুটি ভালোই ঝগড়াঝাটি করবো সবার সাথে, ওভাবে প্রিপারেশন নিচ্ছিলাম। তো নুডলস রান্না করা শেষ, সীমাকে বলছিলাম তাড়াতাড়ি নুডলসটা দিয়ে আয়, ডাল এখনও ভেজানো হয়নি, অনেক কাজ এখনও রয়ে গেছে। এদিকে দেখি মেসি ফ্যান আরহাম দৌড়াচ্ছে। তো আমার গ্রিন টিও মোটামুটি গরমটা কমে আসছে, এখন গ্রিন টিটা খেয়ে নিলাম। খেয়ে সীমাকে বললাম যে ডালটা ভেজে পানিতে ভিজিয়ে রাখ। মুগ ডালটা সবসময় ভিজিয়ে রাখলে, মানে ভাজার পরে ভিজিয়ে রাখলে পরে খিচুড়ি রান্না করলে ডালটা সুন্দর সফট হয়। আর এখন এই যে একসাথে করে আগে ভাজা ডালগুলো আর এখনের ভাজা ডালগুলো একসাথে করে ওই কড়াইতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো দেখি আমার মাংসের কী অবস্থা। মাংস থেকে ভালোই ঝোল উঠেছে, এখনও কিন্তু কষানোই হচ্ছে, আমি কোনো ঝোল এখন পর্যন্ত অ্যাড করিনি। মাংসের যে পানিটা ছিল এই জালে মাংসের পানিগুলো বের হয়ে এসেছে। মাংস হতে হতে এখন আমি ওই এক পাশে গরম পানি করে রেখেছিলাম, তো গরম পানিটা নামিয়ে খিচুড়ির একটা পাতিল বসিয়ে দিলাম, কারণ আমার খালি ভিতরে কেমন যেন ধকধক স্টার্ট হচ্ছে। আমার হাজবেন্ডও রওনা হয়ে গেছে বাসার উদ্দেশ্যে, এসেই বলবে এখনও রান্না হয়নি। তো এই কথাটা শোনার আগেই চাচ্ছিলাম 2 পাতিল রান্না করে নিচে নামিয়ে রেখে দেবো রেডি করে। তো যাই হোক, এই যে সীমা চাল ধুতে ধুতে আবার ডাব কেটে ডাবের থেকে নারকেলও খেয়ে নিয়েছে। পোলার চালটা ওকে বলেছে ও পাশ দিয়ে ধুতে, ও বেসিনে ধুচ্ছে, আর আমি এখানে পাতিলে তেল ঢেলে সব গরম মশলাগুলো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজার পরে আস্তে আস্তে করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, তারপর পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওদিকে তো খিচুড়ি বসাচ্ছি আর টেনশন করছি, মাংস একটু পরপর খালি ঢাকনা উঠিয়ে দেখছি, আর বেটা মাংস এখনও তুই হস নাই কেন, তাড়াতাড়ি হ, তুই হলেই তো তোকে নামাবো আরেক পাতিল ওই চুলায় বসাবো। তো এই টেনশনটাই খালি বারবার মাথায় ঘুরছিল, মাংস এখনও হচ্ছে না কেন, এখনও হচ্ছে না কেন। পেঁয়াজগুলো গরম তেলে ঢেলে দিয়ে খালি নাড়াচাড়া করছে, আর বলছি তাড়াতাড়ি হও, মানে কতক্ষণে আমি রান্না শেষ করব, আমি পুরো ভিতরে অস্থির ছিলাম। তো এখন আমি চালগুলো এক এক করে পাতিলে দিয়ে সুন্দরভাবে খুরচুন দিয়ে নাড়াচ্ছি এবং ভালো মতো কষাবো, যেন প্রত্যেকটা চালে ঘিয়ের ঘ্রাণ ঢুকে যায়। তো নাড়াচাড়া করার পরে সীমাকে ডাকলাম যে সীমা আমাকে একটু হেল্প কর, এখন মাংসগুলো এখানে ঢেলে দে বাটি দিয়ে, কারণ মাত্র মাংসের পাতিলটাও চুলা থেকে নামানো হয়েছে, আর আমি এক হাতে ফোন দিয়ে ভিডিও করছি, আরেক হাত দিয়ে আমাকে খিচুড়ি নাড়তে হচ্ছে, যে খিচুড়ি যেন নিচে না লেগে যায়। কারণ এখন কষানোর টাইমে যদি খিচুড়িটা আমি নাড়ার উপরে না রাখি, তখন যে কোনো সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা ফার্স্ট থেকেই চাচ্ছিলাম যে খিচুড়িতে যেন প্রচুর মাংস হয়, নলায় নলায় যেন মাংস পড়ে, তো ওই কোয়ান্টিটিতেই মাংস দেওয়া হচ্ছিল। এত সাবধানতার সাথে নাড়াচাড়া করার পরেও খিচুড়িটা কেন যেন মনে হচ্ছিল একটু লেগে গেছে, তাই অল্পতেই খিচুড়িটা এক পাতিল থেকে আরেক পাতিলে সরিয়ে নিচ্ছি, কারণ একবার যদি একটু লাগা গন্ধ হয়, মানে পোড়া গন্ধ হয়, তখন কিন্তু খিচুড়ির পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। যদিও একটু কষ্ট হয়েছিল পাতিলা চেঞ্জ করতে। আর এই যে আমি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, সেই সাথে ঘি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে যখন ভালো মতো বলক আসবে, তখন ঠিক চুলাটা একদম কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বাকি মাংসটুকু যে দেখেছিলাম আরেক পাতিল খিচুড়ি রান্না করবো, ওই জন্য ওখান থেকে আবার আর একটু মাংস সরিয়ে রাখছি। অনেকেই গ্রেভি খোঁজে খিচুড়ির সাথে, এই জন্য। তো এই যে একটা যখন মোটামুটি শেষ, আমার একটু টেনশন কমে এসেছে যে আমার গেস্টরাও চলে এসেছে এর মধ্যে।
আর আপু পেঁয়াজ কোচাচ্ছে, ডিম ভুনা করবে। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমার খিচুড়ি কিন্তু রান্না করা কমপ্লিট। তো পাতিল নামিয়ে যারা যারা গেস্ট চলে এসেছিল সবাইকে খেলার আগেই খাবার সার্ভ করে দিচ্ছিলাম, যেন পরে খেলা শেষ হতে হতে অনেক টাইম লেগে যাবে, পরে যেন আর কোনো হ্যাসেল না হয়, খেলা শেষ করে সবাই আনন্দ করতে করতে যেন যার যার বাসায় চলে যেতে পারে। যাক, সবাই খিচুড়ি খেয়ে এত ভালো ভালো রিভিউ দিচ্ছিল, আমার সারাদিনের কষ্টটা খুব সার্থক মনে হচ্ছিল। আর এই যে আপুর ডিম ভুনাও শেষ। এইখানে মনে হচ্ছিল ডিম বুঝি শর্ট পড়তে পারে, এর জন্য আবার ডিম এনে আবার ডিম সিদ্ধ দিয়েছে। আজকের ধাঁধা হচ্ছে এই জিনিসটা কি, আমার হাজবেন্ডের হাতে ছিল, দেখি তোমরা বলতে পারো নাকি। এটা খুবই একটা স্পেশাল জিনিস। রান্নায় ব্যস্ততার কারণে উপরে উঠে যে দেখবো ওই সময়টা হয়ে ওঠেনি। যখনই খেলার খুব ক্লোজ টাইম চলে এসেছে তখনই আমি ছাদে যাচ্ছি। তো যেতে যেতে দেখি বিশাল বড় বড় বক্স সিঁড়ি কোঠায়। তো তখন দেখে বুঝলাম না, প্রিপারেশন মোটামুটি ভালোই আছে। তো ঢুকতেই দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিশাল বড় মনিটরের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এখানে আমাদের ভাড়াটি আন্টিরা এসেছে, ভাইয়ারা এসেছে, বাচ্চারা এসেছে, সবার মধ্যে খুব আনন্দ কাজ করছে। তো এইসব আনন্দ দেখে আমার নিজেরও খুব ভালো লাগছিল। তো লেটস সি, দেখি আজকের খেলা কি অবস্থা, কি হয়, কি হতে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এক আর্জেন্টিনা ফ্যান উঠতে উঠতে একদম উপরে খুব সিরিয়াস মুডে দাঁড়িয়ে আছে, সে খেলা দেখবে। Is very much Argentinian, and Luis de la Fuente, very much Spanish, is awaiting with his. সো আমরা এখন ফায়ারওয়ার্কস দিয়ে আমাদের সেমিফাইনাল ওয়াচ পার্টি স্টার্ট করে দিয়েছি, দেখি কি হয়। Just another game. Don't you believe it? আর এখানে দেখা যাচ্ছে সব ফ্যান্সরা জার্সি পরে খুব এনার্জি নিয়ে তারা ওয়েট করছে কখন মেসি গোল করবে, মেসির গোলের জন্য। ওকে, দেখি কি হয়। আজকের ম্যাচটি প্রচুর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দুই দলই দারুণ খেলছে। এরই মধ্যে ইংল্যান্ড 55 মিনিটের মধ্যে গোল করলে আর্জেন্টিনারা কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ায়। আর্জেন্টিনার সব ফ্যানদের মধ্যে এরকম মানে টেনশন কাজ করছিল, এক একজনের চেহারার দিকে কোনোভাবে তাকানো যাচ্ছিল না। আর সবাই খুব বিরক্ত ছিল, মানে এত আয়োজন, তারা আজকে আয়োজনটাই শেষ হয়ে যাবে, এই ওয়াচ পার্টি আজকে ডিসমিস হয়ে যাবে যদি আর্জেন্টিনা উইন না হতে পারে, এরকম একটা ব্যাপার চলছিল। তো যাই হোক, ওদের মন টন দেখে আমার নিজেরও ভালো লাগছিল না, চাচ্ছিলাম না থাক, একটা গোল হোক, আর্জেন্টিনা যাক ফাইনালে, আমরাও চাচ্ছিলাম। তো এদিকটায় ব্রেক টাইমে আমরা জিরো থেকে আনা পপ চিকেন এবং ফ্রাইড চিকেন খাচ্ছিলাম, বাচ্চারা খুব এনজয় করছিল। খুব টান উত্তেজনার মধ্য দিয়ে 85 মিনিটে ফার্নান্দেস মেসির পাসিংয়ে একটি গোল করে সমতা বজায় রাখেন এবং পরে লাউতারো জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে নিয়ে যায় ফিনালে। আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম, সবার আনন্দ দেখে আমাদের খুব ভালো লাগছিল। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার না, যাই হোক সবাই সাপোর্ট করে, সবাই আনন্দ করে, এটাই দেখতেই ভালো লাগে। আর আর্জেন্টিনা যায়, আর্জেন্টিনার জয় হয়, আর্জেন্টিনার ফ্যানদের জয় হয়, এটাও আমি এনজয় করি। সবাই খুব এনজয় করেছিলাম। লাস্টে বাচ্চারা বাঁশি বাজাচ্ছিল, ফায়ারওয়ার্কস করছিল, সবাই সবাইকে পচাচ্ছিল, হাসাহাসি করছিল। সো আজকে আমাদের এই ছোটোখাটো আয়োজনে এবং এই যে রান্নাবান্নার যে কষ্টটা করেছি সার্থক হয়েছে বলা চলে, যাদের জন্য করেছি আর কি। আর যারা মনিটর এনেছে তারাও খুব খুশি, বলছিল না মনিটর ভেঙে ভেঙে ফেলে দেবো যদি আর্জেন্টিনা না হয়, এই আর কি অবস্থা। তা আমাদের গেস্টরাও অনেক হ্যাপি ছিল। এর মধ্যে খেলা শেষ হতে না হতেই একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এটাও খুব এনজয়মেন্ট একটা মোমেন্ট ছিল।
একদিক দিয়ে হ্যাপি ছিলাম যেহেতু আর্জেন্টিনা ফিনালে গিয়েছে, সেহেতু আমাদের অর্গানাইজাররা আরেকটু চিন্তাভাবনা করবে ফিনালে কিভাবে নতুন করে ডিফারেন্টভাবে আরেকটা আয়োজন করা যায়। সো এই আয়োজনের অপেক্ষায় থাকো বন্ধুরা, ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে ফিনালের একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আর আমি রান্নাবান্না করে খেলাধুলা দেখে আমার খাওয়া হয়নি, বাসায় এসে পরে খেয়েছি। ওরাও বাচ্চারা সবাই বড়রা সবাই একটা ছোটোখাটো মিছিল করে রাস্তায় বের হয়েছে